স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। মাত্র 2 মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। অন্তত 20 থেকে 35% পর্যন্ত এসব ওষুধের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট ক্যাপসুলও। রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য, কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হু হু করে। বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায় অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে 10 টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ 3 প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা বেড়ে হয়েছে 45 টাকা। এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি জ্বর, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম। এই বছরে আমাদের প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে। সব প্রোডাক্টেরই মিনিমাম 5 টাকা থেকে 10 টাকা করে পার পিসে বাড়ছে। যে ফিক্সড ডিএস ফেব্রুয়ারি মাসে ছিল 40-45 টাকা পিস, এখন প্রত্যেকটার পিস আছে 60 টাকা। নাপা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল 8 টাকা পাতা, এখন হচ্ছে 12 টাকা পাতা আছে। বিক্রেতারা জানান ধাপে ধাপে প্রায় 50 ধরনের ওষুধের দাম বেড়েছে। বাড়তি এই দাম ক্রেতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ভাড়ার একটা ডিফারেন্স আছে না, অনেক বাইরে যায়, মানে 50 টাকায় বাইরে যায়। দাম বাড়ার কারণ হিসেবে ডলার, কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা। বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে, তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব। আমি মনে করি এখানে 2-3টে বিকল্প কিন্তু আছে। একটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে, শুল্ক থাকে, সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে। দ্বিতীয় সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে। এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয়, সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে। এটা যেমন ডাক্তারদেরকে মাসোহারা দেয়, তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয়, কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, কাউকে গাড়ি দেওয়া হচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনারের নামে নানা টাকা দেওয়া হচ্ছে। অতিরিক্ত এই মূল্য নিয়ন্ত্রণে একটি আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি। ওষুধ প্রশাসনের শক্তি বাড়াতে হবে, সামর্থ্য বাড়াতে হবে। ওষুধ প্রশাসন দেখেন এখনও কিন্তু একটা অধিদপ্তর, কিন্তু ওষুধ শিল্প সমিতির সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক বড় বড় ব্যক্তি, তারা রাজনীতিবিদ, তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল, বোঝা গেল। তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারে না। এই জন্য এটাকে একটা অথরিটি বা একটা কমিশন, শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ইচ্ছেমতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবার আবহাওয়া পরিস্থিতির খবর জানাবো। দীর্ঘ দাবদাহের পর গতরাতে রাজধানী সহ এর আশপাশের জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী গৌতম সাহা। গৌতম, রাতের এই বৃষ্টির পরে এখন তো সূর্য উঠছে, তাপ বাড়ার সাথে সাথে আসলে আবহাওয়া পরিস্থিতির কি খবর, সে খবর জানাবেন। দীর্ঘ 33 দিন পর কিন্তু গতকাল রাতে বৃষ্টির দেখা মিলেছে, যেখানে গত মাসে কিন্তু কোথাও বৃষ্টির দেখা নেই, বৃষ্টি শূন্য ছিল। সেই বৃষ্টি শূন্য এক পলক যে বৃষ্টি নেমে কিন্তু এক প্রকার স্বস্তি মানুষের মাঝে ফিরে এসেছে। তবে আজ যেই সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হলো আস্তে আস্তে কিন্তু রোদের যে প্রখরতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা বিগত সময়ে দেখেছি গতকালকেও কিন্তু 40-এর ঊর্ধ্বে কিন্তু তাপমাত্রা ছিল এবং আজকেও কিন্তু প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখন বিরাজ করছে। যত বেলা বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে। সেই বৃষ্টির স্বস্তি মানুষের মাঝে বিরাজ করছিল গতকাল, সেই বৃষ্টির স্বস্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন অস্বস্তিতে পরিণত হচ্ছে। কম চলাচল করতে দেখা যাচ্ছে, সেই সাথে আমরা দেখেছি যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনুভূত করছেন বলে আমাদের জানিয়েছেন এবং সেটাতে কষ্ট হচ্ছেন এবং সেই বৃষ্টির স্বস্তি এখন নেই বললেই চলে। সেটা আরো দীর্ঘ বছরের তাপমাত্রা আমরা কিন্তু হবে বলে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং আরেকটি বিষয়, এই গোটা মে মাস জুড়েই আবহাওয়া অধিদপ্তরের সূত্রে যে বিষয়টি জানা গেছে, তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে বলে সেই বিষয়টা আমরা জানিয়েছেন এবং মৃদু
যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অতি মৃদু তাপমাত্রায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছেন আমাদের জানিয়েছেন। এবং সেই সাথে যে এই পরিবেশ শান্ত এবং আবহাওয়ার যে ভালো অবস্থান রাখতে হলে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই। সড়ক এবং সড়কের পাশে যে অবশিষ্ট জায়গা রয়েছে সেখানে এবং বাড়ির ছাদে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই বলে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার বলে আসছেন। এবং সেই গরমের অস্বস্তি যে এই তাপমাত্রাটা কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু এবারেই কিন্তু সর্বোচ্চ এই বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বেড়েছে। এবং সেই তাপমাত্রাকে রক্ষার জন্য সড়কের এবং ছাদে বিভিন্ন যে খালি জায়গা রয়েছে সেখানে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই। আসলে আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জ থেকে বৃষ্টির পরে। গৌতম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন গৌতম সাহা, জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের আবহাওয়া পরিস্থিতি। গ্রীষ্মের খরতাপে মানুষকে একটু স্বস্তি দিতে রাত দিন এক করে কাজ করছেন বগুড়ার হাত পাখা তৈরির কারিগররা। আধুনিক এই যুগে এসি ও চার্জার ফ্যানের রমরমা ব্যবসার মাঝেও এতটুকু কমেনি তালপাখার চাহিদা। বিদ্যুৎ পৌঁছায়নি এমন দুর্গম গ্রাম কিংবা লোডশেডিংগ্রস্ত শহুরে জীবনে শীতল পরশ বুলিয়ে দেয় হাত পাখা। তালপাতার তৈরি এই পাখার সাথে জড়িয়ে আছে বগুড়ার কাহালু উপজেলার আরোলা ও যোগীর ভবন গ্রামের অর্ধশত পরিবার। বুদ্ধি হওয়ার বয়স থেকে হাঙ্গুর পাড়ায় নিজে গেছি যে আমার বাপ দাদারা এই ব্যবসায় করে। তো সেই থেকেই আমি 7 বছর বয়স থেকে মানে আমার কাজ এটা করে। ফার্স্টে পাতায় লাগে তাল গাছ, তারপর লাগবে বাঁশ, তারপর পাতা ফির ভিজেন লাগে, তারপর চতুর্মুড়া গোল করা লাগিচ্ছে, ছেলে ফির ফেলে ফির মনে করো যে সুতো দিয়ে সেলাই করা লাগবে। বাড়ির উঠোনে রং তুলির আঁচড়ে পাখা রাঙিয়ে তুলছেন নারীরা, আর পুরুষরা করছেন পাখা বাঁধাই। হাত পাখা বা ডান পাখা, ঘোরানো পাখা বা ঘূর্ণি পাখা এবং পকেট পাখা, নানা নাম ও আকারে তৈরি হচ্ছে এগুলো। আমি পাকা বানাই, আমি অঙ্ক করি, ধার কাটি, হলদাং দেই। আমার বাবার কাছ থেকে শিখছি। পৌষ মাস থেকে শুরু হয় পাখা তৈরির কাজ। ফাল্গুনের মাঝামাঝি থেকে শুরু হয় বেচা বিক্রি, চলে ভাদ্র মাস পর্যন্ত। বিক্রির জন্য কারিগরদের কোনো ঝামেলা পোহাতে হয় না, পাইকাররা বাড়িতে এসেই পাখা নিয়ে যায়। এবছর পাখার চাহিদা বেশি বলেও জানিয়েছেন তারা। এই ব্যবসাটা আগে আমি 100 পাকা 200 পাকা হাতে কিনে নিয়ে যায়, খুচরো বিক্রি করতে করতে এখন পাটি করে দিয়ে 1000 মাল 500 মাল হোক পাইকারি দেওয়া লাগবে। ঘন ঘন লোডশেডিং এর কারণে যত দিন যাচ্ছে ততই বাড়ছে পাখার চাহিদা। দীপ্ত, বার্তাকক্ষ। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চলছে 3 দিনব্যাপী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সেনানিবাসের MISTতে এই সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশগ্রহণ করছেন। বিমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন যুগের সূচনা করেছে আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC এবং সিটি ব্যাংক PLC। সম্প্রতি এই বিষয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর গুলশানের আকিস তাকাফুল কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক তার গ্রাহকদের ইসলামী শরিয়া ভিত্তিক বিমা প্রতিষ্ঠান আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স থেকে বিমা পলিসি প্রদান করবে। বাংলাদেশ ব্যাংক ও ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি গাইডলাইন অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রতি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র বিক্ষোভ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন বাইডেন। হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি সুশীল দেশ, তাই এখানে আইন মেনে চলতেই হবে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে 209 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্রের ৪৫টি রাজ্যের অন্তত ১৪০টি কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খেলার খবর, 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। টি20 বিশ্বকাপের প্রস্তুতি হলেও অধিনায়ক শান্তর প্রধান লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের আয়োজন। জিম্বাবুয়ে বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের সামনে এবারের আসরে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার ভালো সুযোগ। তবে অধিনায়কের প্রধান লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বললেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাবো তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ঘরের কন্ডিশনে অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, তাই বলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুলটা মোটেই করতে চায় না স্বাগতিকরা। বড় দল ছোট দল নয়, আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। অন্যদিকে বিশ্বকাপে খেলতে না পারাটা জিম্বাবুয়ের জন্য হতাশার, তাই অধিনায়ক বলছেন দেশের সম্মান ধরে রাখতে বাংলাদেশের সাথে সমানে সমানে লড়তে চান তিনি। আমাদের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক আর হতাশার বিষয় হলো বিশ্বকাপে খেলতে না পারা। তাই বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মানেই আমরা হোয়াইট ওয়াশ হব সেটা ভাবার কারণ নেই। নিশ্চয়ই সিরিজ জয়ের জন্যই খেলবো আমরা, যেমনটা বাংলাদেশও খেলবে। এ পর্যন্ত দু দলের খেলার 20টি টি20তে 7 বার হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ না হারলেও প্রতি সিরিজেই এক বা একাধিক ম্যাচে হারের নজির আছে বাংলাদেশের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। ভারোত্তোলনে অলিম্পিক স্বর্ণ পদকের জন্য নিজেকে প্রস্তুত করছে ভারতের খুদে বালিকা আরশিয়া গোস্বামী। মাত্র 5 বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করা আরশিয়ার বয়স এখন 9 বছর। এরই মধ্যে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দক্ষতার সাথে ভারোত্তোলন করছেন ছোট্ট বালিকা আরশিয়া গোস্বামী। ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার গ্রামের এই বালিকার বয়স এখন 9 বছর। মাত্র 5 বছর বয়স থেকেই ভারোত্তোলনে হাতেখড়ি আরশিয়ার। আমি পাওয়ার লিফটিং করব, ভারোত্তোলন করব। অলিম্পিকে ভারোত্তোলনে ভারতের জন্য স্বর্ণ পদক জিততে চাই, দেশের জন্য গৌরব আনতে চাই। वेट लिफ्टिंग में गोल्ड मेडल लाऊं मैं और अपने देश का नाम रोशन करूं। 2020 সালে করোনার সময় ভারোত্তোলনে আরশিয়ার যাত্রা শুরু। বাবার জিম বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই ওয়ার্কআউট করা শুরু করেন এই খুদে বালিকা। লকডাউনের সময় থেকেই আরশিয়াকে প্রশিক্ষণ দিয়ে আসছি। মূলত ঘরেই ওর ভারোত্তোলনের যাত্রা শুরু হয়। এখন তার নিজের উপর অনেক বেশি আস্থা। আরশিয়া 6 বছর 11 মাস 27 দিন বয়সে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেন। তার এই কৃতিত্ব ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে 2021 সালের 28 ডিসেম্বর জায়গা করে নেয়। এছাড়াও এশিয়ার বুকে সর্বকনিষ্ঠ ভারোত্তোলক হিসেবে রেকর্ড গড়েছেন আরশিয়া। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই সাথে শেষ করছি সকাল 10টার সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।